শুট হিম, আমার বর্ডার ক্রস করবে, শুট হিম। ভারতীয় লোক আমার একটা লোক মারবে, আপনি দরকার হলে 3টা মারেন, টাইনা হেসরাই নিয়ে আস, আমাকে যেটার গুলি দিয়ে জবাব দেবে আমি লাশ দিয়ে জবাব দেবো। এই যে আরাকান আর্মিকে এত কুদু কুদু আমরা করতেছি, ওয়াই? ইসকনের যতগুলো সেন্টার আছে এগুলো হচ্ছে আরএসএস এর সেন্টার। চট্টগ্রাম আমাদের হচ্ছে বিস্ফোরা, যে এই সরকারের একটু সেনা বিদ্বেষী আছে। প্রিয় দর্শক, নিরাপত্তা বিশ্লেষক, লেখক, গবেষক ব্রিগেডিয়ার জেনারেল রকুনউদ্দিনের দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। আপনার কি মনে হয় যে এটা সোশ্যাল মিডিয়ায় আলোচনা আছে যে নির্বাচন পেছানোর জন্য একটা মানে নীল নকশার অংশ হিসাবে এই অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে, যেহেতু জেনারেল ওয়াকার 18 মাসের মধ্যে নির্বাচন করার ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে? আপনার কি মনে হয় যে এটা কি বাই এনি চান্স নির্বাচন পেছানোর? মেহেদী শোনেন, আমি কিন্তু জিনিসটাকে অন্যভাবে দেখব। ওটা হচ্ছে নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচনের আদেশ সরকার দিয়ে দিছে, নির্বাচন কমিশন তাদের কাজ করতেছে, দ্য বল হ্যাজ স্টার্টেড রোলিং। সো আমরা আশা করি যদি এই রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে চলে আসে, তাদের একটা বোঝাপড়ায় চলে আসে, আমার মনে হয় না নির্বাচন পথে আর কোনো বাধা অন্তরায় হয়ে দাঁড়াবে। কিন্তু এই যে এইটা বলতেছেন, এটা অন্য জিনিস। এটা অন্য জিনিস বলছি এই জন্য যে দেখেন, সরকারি সিদ্ধান্ত নেবে কেন? প্রেসিডেন্ট জিয়াকে যখন মানলো তখন সাবজেল হয় নাই? আপনি বলেন, হয়েছে? তা আমি দেখছি চিটাং ক্যান্টনমেন্টে হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টে হয়েছে, বিভিন্ন জায়গায় সাবজেল হয়েছে না? খালেদা জিয়া, শেখ হাসিনা এদেরকে সাবজেলে রাখছে না? তো এই ঘটনা নতুন নয়, সাবজেলের ইয়াস। এখন এইটা সিদ্ধান্ত নেবে কোর্টও না, এটা প্রসিকিউটরও নেয় না, এটা নেয় সরকার। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে এই কয়েদিগুলোকে এখানে রাখবো, এই অভিযুক্তদের, তখন সে ওখানে বন্দোবস্ত করবে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যে এদেরকে একটা বাড়িতে এক জায়গায় রাখা হোক, ওখান থেকে আসে বিচার কার্যে তারা অংশগ্রহণ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আসলে হ্যাঁ এদেরকে আমরা অভিযুক্ত করছি, এদের নামে মামলা করছে, মামলা এদের কথা আসছে, কিন্তু এখন তো এটা প্রমাণ হবে, ট্রায়াল চলবে, বিচার কার্য চলবে। এখন বিচার কার্যে যদি একজন প্রমাণিত না হয় যে সে দোষী, আপনি তাকে অপরাধী বলতে পারেন? আমার কথা হচ্ছে এটা, দেখেন জোশের টেলায় হুঁশ ফারাইয়া লাভ নেই। আমি বারবার এই কথাটা বলতেছি আমার জাতির উদ্দেশ্যে, ইউটিউবারদের উদ্দেশ্যে, যে তোমরা দেশের নিরাপত্তার কথা চিন্তা করো, দেশকে বিক্রি করে দিও না। আমরা হুঁশ হারালে চলবে না। এই অল্প ক্ষুদ্র বিষয় নিয়ে বেশি লাফালাফি, নাচানাচি, জাম্পিং না করে জিনিসগুলোকে ঠিকমতো আগাতে দাও। আমি আরেক জায়গায় ওই কথাটা বলেছিলাম, আপনার সাথে একটু আগে যেটা আলাপ করতেছিলাম, যে দেখেন আইসিটির আইন এবং সেনা আইন এগুলোর মাঝে সমন্বয় সাধন করে বিচার কার্যটা ঠিকমতো চালান। কারণ কেন বলতেছি, আমি একটা লয়ারের সাথে আলাপ হচ্ছিল, কারণ জিনিসটা নিয়ে আমি জানার জন্য। যেমন দেখেন আর্টিকেল 52 অনুযায়ী আছে যে কোনো সংশোধনী, দেশের রাষ্ট্রের কোনো সংশোধনী, এইটা কনস্টিটিউশনের সংশোধনী, এটা রেটিফাই হ্যাজ টু বি ডান বাই সংসদ। তো আমাদের তো এখন সংসদ নাই, ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা করতে পারে। তো আমার কথা হচ্ছে যে আপনি আইসিটির আইন পরিবর্তন করতেছেন, আমি লেমেন হিসাবে, আমি আমার অভিজ্ঞতা এবং আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি যা বুঝি, সাথে সাথে যদি আপনি সংশ্লিষ্ট সেনা আইনও যদি সংশোধন করেন এবং এই দুইটা সমন্বয় করে বিচার কার্য সমাধা করেন, তাহলে মনে হয় পরবর্তীতে এই অপরাধীরা কোনো ফাঁক দিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা। তার মানে আপনি এই যে সাম্প্রতিক আমাদের দেশে এই যে মানে রিসেন্ট কিছুদিন জুড়ে নানা ধরনের অস্থিতিশীলতা, শিক্ষক আন্দোলন বা এই যে ইয়ে নিয়ে, এই অস্থিরতার পিছনে নির্বাচন পেছানোর কোনো বাহানা বা নীল নকশা আপনি দেখতে পাচ্ছেন না? না, এইগুলা তো আসলে ওই দেখেন 8 অগাস্টের পর থেকে এটা আপনি নিজেও জানেন, আপনি সে ফর এক্সাম্পল আপনি পার্বত্য চট্টগ্রামের উপরে বিশেষজ্ঞ একজন সাংবাদিক, এরা ওই বললাম না পার্বত্য চট্টগ্রাম আমাদের হচ্ছে বিস্ফোরা, এটাতে চাপ দিবেই, আমাদেরকে একটু টার্মস অফ কন্ডিশনে আনার জন্য এরা চাপ দিবেই, এবং ওই জন্যে এরা তৈরি করছে। প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকটা ট্রাইব থেকে এরা এক একজনকে দিয়ে, প্রসিদ্ধ খিসা, তারপরে প্রীতি চাকমা, এই যে শান্তিবাহিনীর সন্তু, তারপরে যে KNF, এরা বানাই রাখছে।
কারণ যখনই দরকার হবে ওইটাকে ব্যবহার করবে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটার জন্য। 5th অগাস্টের পর থেকে একটা ঘটনা ঘটছে না, আমরা দেখে আসছি না, এগুলো আমি আর বলতে চাই না। যেমন এই আনসারে অসন্তোষ, পুলিশে অসন্তোষ, রাত্রেবেলায় ডাকাতি, তারপরে সবচেয়ে বেশি যেটা ওরা সবসময় খেলে মাইনরিটি কার্ড খেললো, তারপরে যে ইস্কনের সমস্যা হলো, ইস্কনকে চিটাগাং হিল ট্র্যাক্সও তো কয়েকবার, হ্যাঁ ওইটা বলতেছি। তারপরে ইস্কনকে ধরলেন, লাফালাফি শুরু হয়ে গেল মোদির, কারণ এই ইস্কনের যতগুলো সেন্টার আছে এগুলো হচ্ছে আরএসএস এর সেন্টার। আই ব্যাড। তো এইগুলো আমাদের সরকার এগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। তারপরে দেখেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে পরপর 2বার এটাতে খোঁচা দিচ্ছে। তো এইগুলো এরা জারি রাখবে। এরা এই যারা অপারেটিভ আমাদের দেশে আছে তারা তাদের সহযোগীদের নিয়ে আমাদের দেশে এই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বিভিন্ন ইনসিডেন্ট তৈরি করে আমাদের দেশের শান্তি নষ্ট করতে চাবে এবং ওদের টার্মসে আনার চেষ্টা করবে। ওদের পক্ষের কোনো সরকার বা প্রশাসনকে আনার চেষ্টা করবে। এরা চেষ্টা করবেই, করে যাবে যতক্ষণ পর্যন্ত ওরা না পায়। জনাব রুকনউদ্দিন, আমরা বিভিন্ন মহলে এরকম আলোচনা শুনি বা সোশ্যাল মিডিয়াতেও এরকম একটা আলোচনা আছে যে এই যে সামনে আমাদেরকে ডিসেম্বরে সরকার বলছে 3টা পোর্ট বিদেশিদের কাছে লিজ দেওয়া হবে, তারপরে মানবিক করিডোর দেওয়ার জন্য একটা চাপ আছে এবং যেখানে সেনাবাহিনী সরাসরি এটার বিরোধিতা করেছে। আপনার কি মনে হয় যে এই যে ডিপ স্টেট থেকে বা এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের একটা অংশ কিনা, এই যে সেনাবাহিনীকে টার্গেট করে তাদেরকে মোরালি মানে ডিমোরালাইজ করা, হ্যাঁ, করে এইগুলো আদায় করে নেওয়ার পিছনে এই ধরনের একটা নীল নকশা আছে কিনা? আমি আসলে বলবো, যেমন মনে করেন দেশের উন্নতির জন্য কোনো প্রতিষ্ঠানে একটা সার্টেন নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের করার জন্য আমাদের যারা এক্সপার্ট দুনিয়াতে তাদের সহযোগিতা নেওয়া উচিত। এবং আমরা দেখেছি এই যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন, যেমন আমাদের এই যে এনডিসি আছে, ন্যাশনাল ডিফেন্স কলেজ, স্টাফ কলেজ, এইগুলো আমরা দেখেছি। আমরা তখন ইয়াং অফিসার ছিলাম, যখন শুরু হয় তখন বিদেশ থেকে পুরো টিম নিয়ে আসছে, কন্ট্রাক্ট, ব্রিটিশ টিম বলেন, আমেরিকান টিম বলেন, আনছে এবং এরা ওই মনে করেন 1 বছরের মতো সব কিছু পুরো কারিকুলাম কীভাবে চলবে কোনটা ইয়ে করে চালাই গেছে। ওরা কি আমাদের ওই ইনস্টিটিউশনগুলি দখল করে আসে? নাই, দে হ্যাভ গন। বাট ওদের স্ট্যান্ডার্ডটা আমরা নিছি। উই হ্যাভ টেকেন দেয়ার টিচিং, দেয়ার সেট আপ স্ট্যান্ডার্ড, যেটা আন্তর্জাতিক মানের, এবং সেই জন্য আমরা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা আসে। একইভাবে মনে করেন আপনি কাফকোর কথা চিন্তা করে দেখেন, ওটা যখন চালু হয় চিটাগংয়ে, ওখানেও কিন্তু এই ধরনের বিদেশি ছিল, তাদেরকে কন্ট্রাক্ট দিছিল কয়েক বছরের জন্য, চালাইছে এবং ওরা সব কিছু যখন আমাদের দেশের লোকজন টেক ওভার করছে, ওরকম লোক তৈরি করছে, এরা চলে গেছে। তো একইভাবে পোর্টের ব্যাপারে আমি বলবো, যেহেতু পোর্ট নিয়ে বারবার সেনাবাহিনীকে যেতে হয়, আমরা দেখছেন না, এটা কি ভাই সেনাবাহিনীর কাজ? তো সেই জন্য আমার মনে হয় ওইটার একটা স্ট্যান্ডার্ডে আনার জন্য, কারণ এটার অনেক কিছু হয়তো আমরা জানি না। দুনিয়াতে যারা সার্থক, যারা সফল এবং যারা এই পোর্ট ম্যানেজমেন্টে, কন্টেইনার ম্যানেজমেন্টে ভালো করছে, তাদের থেকে ওই ধরনের কোম্পানিকে এনে আমরা মনে করেন 1 বছর 2 বছর সার্টেন টাইমের জন্য কন্ট্রাক্ট দিয়ে আমরা যদি ওই ফায়দাটা নিতে পারি, আমার মনে হয় এটা তো আমাদের দেশের কল্যাণ হবে। এবং এটা কারা মানা করতেছে জানেন? কারা এটা বাদ সাধতেছে? ওই যে লোকাল লোকজন এবং রাজনৈতিক লোকজন, কারণ তারা তাদের ওখানকার। কিন্তু আমরা তো দেখলাম যে নেভিকে দায়িত্ব দেয়া হলো এবং নেভি দায়িত্ব দেওয়ার পরে প্রায় 30%, অলমোস্ট 30% চট্টগ্রাম বন্দরের সক্ষমতা মানে উন্নয়ন ঘটেছে। এটা হবে তো সেই ক্ষেত্রে আমরা তো নিজেরাই পারলাম, আমরা বিদেশিদেরকে তাহলে কেন দিব? এটা এখানে আরো ওই যেটা বললাম, নেভি তো নট ফর দিস। আপনি বলেন আমাদের সশস্ত্র বাহিনী, তাদের তো প্রশিক্ষণ আছে, আরও অন্য কাজ আছে, নেভিকে তো আপনি ওখানে ফেলে রাখতে পারেন না। কাজে আমাদেরকে বাইরে থেকে, সিভিল থেকে, বেসামরিক অঙ্গন থেকে আমাদেরকে তৈরি করতে হবে লোক, যারা ওখানে এমপ্লয়ি আছে তাদেরকে তৈরি করতে হবে, যারা তারা চালাইতে পারে, তারা টেক ওভার করতে পারে, এবং আরও হয়তো অনেক কৌশল আছে যেটা আমরা জানি না। কিন্তু এখানে একটা জিনিস, আমাদের 5টা বন্দরের লিজ দেওয়ার কথা অলরেডি মংলাটা শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়েছে, যেটা এখন আবার এরা বলছে চায়নাকে দেবে। আমাদের মাতার বাড়ি জাপানকে দেয়া,
এখন চিটাগাং 2টা বন্দর, আবার নারায়ণগঞ্জের পানগাঁও যে ইন্টারনাল ডিপো, এই সবগুলো যদি আপনি বিদেশিদের হাতে তুলে দেন, আমার রাষ্ট্রের নিজস্ব বন্দর, আমার রাষ্ট্রের নিয়ন্ত্রণে বন্দরটা থাকলো কোথায়? আমি এই কথাটা কেন বলছি, দেখেন, যখন এই যে মানে ইসরায়েল ইরান যুদ্ধের সময় যখন সমস্ত বিদেশি অপারেটররা ইরানকে বয়কট করলো, তখন কিন্তু ইরান তার জাতীয় মানে এয়ারলাইন্স দিয়ে তার কিন্তু বৈদেশিক ইয়েটা রেখেছে। আমার কি একটা নিজস্ব বন্দর রাষ্ট্রের থাকা প্রয়োজন না? কারণ এই ধরনের একটা ক্রুশিয়াল মোমেন্টে যদি সব বিদেশিরা চলে যায়, হ্যাঁ, কোনো একটা ঘটনা ঘটলেই তারা কিন্তু নিরাপদ চলে যাবে, তখন কি আমি ইন্টারন্যাশনালি এই আমার সবগুলো পোর্ট কলাপস করবে না? আমার তো মানে জাতীয় এয়ারলাইন্স একটা আছে, এটা বছরের বছর লস দিচ্ছে, শত শত কোটি টাকা লস দিচ্ছে। যেটা পোর্ট তো তাও আমাদের এটা লাভজনক একটা পোর্ট, কিন্তু আমার জাতীয় এয়ারলাইন্স কিন্তু বছরের পর বছর লস দিচ্ছে। আমাদের রাষ্ট্রীয় আরও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো বছরের পর বছর লস দেয়, তারপরেও আমরা কিন্তু জাতীয় এয়ারলাইন্স বিদেশিদের কাছে দিচ্ছি না। কারণটা কি? কারণ ওই যে যেটা ইরানের দৃষ্টান্ত দিলাম। তো আপনার কি মনে হয় যে এয়ারলাইন্সের ক্ষেত্রে যেটা সঠিক, আমার অন্তত ঠিক আছে, আমি আমার 5টা বন্দর আছে, আমি 4টা দিই, কিন্তু আমার তো একটা জাতীয় বন্দর থাকা দরকার যেটা আমার নিয়ন্ত্রণে থাকবে, আমার জরুরি পরিস্থিতি থাকবে, আমার রাষ্ট্রের নিরাপত্তা। আমি হয়তো অনেক জিনিস আমদানি বা রপ্তানি করব যেটা আমি বিদেশিদেরকে জানাতে চাই না বা তথ্য দিতে চায় না, কিন্তু বিদেশিরা যদি বসে যায় তাহলে তো এই তথ্যটাগুলো পেয়ে যাবে। তো কাজে আমার জাতীয় নিরাপত্তার জন্য তো অন্তত একটা বন্দর থাকা উচিত যেটা আমার পারপাস, আমার নিয়ন্ত্রণে থাকবে। এখানে কথা হচ্ছে, আমি আপনার সাথে একমত, হতে পারে আপনি যেটা বলতেছেন, দ্যাট ক্যান বি ওয়ান অপশন। বাট আরেকটা জিনিস আমি বলবো যে দেখেন, আমি আমার জায়গা একজনকে ভাড়া দিলাম, তার মানে এই না হি ইজ দ্য ওনার অফ দ্যাট প্লেস। যে কোনো, এবং এটা যখন এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টে থাকবে, তা তো ওনার হওয়ার দরকার নেই, না আমি বলতেছি ইনফরমেশন। আমি বলতেছি আপনি আরো আমার সমুদ্র সীমায় আরো 20টা যে জায়গা আছে, আপনি চাইলে আরো 20টা বন্দর বানিয়ে বিদেশিদেরকে দিতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমার তো একটা নিজস্ব বন্দর থাকতে হবে যেটা আমার নিয়ন্ত্রণে, যেটা আমার পারপাস, আমার রাষ্ট্রীয় গোপনীয়তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার হিসাবে আমি কাজ করবে, তাই না? হ্যাঁ, ও ধরনের মনে করেন আমার বন্দরে, চিটাগাং বন্দরে কে আসবে না, আমার একটা বন্দর থাকতে পারে, সেখানে কে আসবে না আসবে, সেখানে কি খালাস করব বা কি রপ্তানি করব, সেটা আমার ব্যাপার থাকতে পারে। আমি সব বন্দর এইভাবে দিয়ে আমার এটা কি মনে হয় না যেটা না হতে পারে? ইয়া, নট এ ব্যাড অপশন, দ্যাট ক্যান বি ওয়ান অপশন। ইয়া, বাট আমার প্রশ্নটা ছিল যে এই যে এই ঘটনাগুলো, এই যে এখন যে টার্গেট করা হচ্ছে, এই টার্গেটের পিছনে কি এটা কোনো কারণ কি না? এই যে আর্মিকে টার্গেট করার পিছনে, যেহেতু আর্মি মানবিক করিডোরের ব্যাপারে সুস্পষ্টতার একটা অবস্থান ব্যক্ত করেছে, এইটাকে কি আপনার মনে হয় যে এটাকে এক ধরনের চাপ সৃষ্টি করে এটা নিয়ে? শুনেন, মানবিক করিডোর নিয়ে সুস্পষ্ট ইয়ে করছে, এই জন্য আমি বলি, আমি যদ্দূর জানি এই সরকার, ডক্টর ইউনূসের সরকারকে আমি অনেক ক্রেডিট দিই। হি হিমসেলফ হ্যাজ ডান লট আমাদের ইকোনমিক অর্জনের জন্য। বাকি আমি বলবো না, কারণ ওনার উপদেষ্টা পরিষদ নিয়ে দেশে অনেক বিতর্ক আছে এবং তাদের পারফরমেন্স নিয়েও, ওইটাতে আমি যাচ্ছি না। বাট আমি যেটা বলবো, একটা জিনিস স্পেসিফিক্যালি, ডক্টর ইউনূসের সরকার আমাদের প্রতিরক্ষা বাহিনীকে এবং প্রতিরক্ষা বিষয়কে অবমূল্যায়ন করেছেন। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কেমনে? কারণ উনি নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করলেন, বাহিনী প্রধানদের সাথে একটু আলাপ করলেন না। উনি করিডোর নিয়ে ডিসিশন নিচ্ছেন, এত করতেছেন সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে। প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বঞ্চিত অফিসার, এক সপ্তাহের ভিতরে আপনি পুলিশ, আমলা এদেরকে বাড়ি থেকে ডাইকে আইনা 2-3টা প্রমোশন দিয়ে দিচ্ছেন, বেনিফিট দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বসাই দিচ্ছেন। আর সশস্ত্র বাহিনীর শতাধিক অফিসার, এই যে আমার মতো অনেক অফিসার নিগৃহীত, বঞ্চিত, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আজ পর্যন্ত উনি আসার পর কোনো ওই ধরনের সশস্ত্র বাহিনীর জন্য কোনো যুদ্ধ সরঞ্জাম কিনা হয় নাই। তো আমি এইটা বলবো যে সেই জন্য আমি অনেককে বলতে শুনেছি, এটা আমি ওপেনলি বলতেছি, হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, এবং পিপল অনেকে বলতেছিল যে এই সরকারের একটু সেনা বিদ্বেষী আছে, বা তারা প্রতিরক্ষা নিয়ে এখন ধরতে চায় না, দে আর ওয়েটিং ফর ইলেক্টেড গভর্নমেন্ট। কাজটা ঠিক হয় নাই। তো সেই জন্য আমি যদ্দূর জানি, এই যে করিডোর বলেন এবং সিকিউরিটি রিলেটেড,
আপনি দেখেন আমরা তো এই যে পলিটিক্স নিয়ে যে এত ইনভলভ হয়ে যাচ্ছি, আমরা কিন্তু চিন্তা করতেছি না আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রাম, এটা একটা আমাদের বিস্ফোরা, এটাকে কন্ট্রোল রাখার ব্যাপারে, এটা ওদিকে আমাদের সীমান্ত রক্ষার ব্যাপারে। অন্যদিকে বিভিন্ন জায়গায় এই যে ভারত যে পুশ ইন করতেছে, ওইসব এলাকায় আমাদের সীমান্ত রক্ষার ব্যাপারে। আপনিই তো একটু আগে গল্প করতেছিলেন যে আরাকান আর্মি আসছে দৌড়াইয়া, সে বলতে যা যা শুট হিম, আমার বর্ডার ক্রস করবে, শুট হিম। ভারতীয় লোক আমার একটা লোক মারবে, আপনি দরকার হলে 3টা মারেন, মাইরা নিয়ে আসেন। এইভাবে আপনি স্ট্যান্ড না নিলে টিট ফর ট্যাট। নত জানু পররাষ্ট্রনীতি থাকলে আমরা কোনোদিন আমরা দেখলাম যে আমাদের গত 48 ঘন্টার মধ্যে 48 বা 72 ঘন্টার মধ্যে হবে আমাদের সীমান্তের মধ্যে তাদের পুঁতে রাখা মাইনে বিজিবির 2 জন সদস্যের পা উড়ে গেছে এবং একজনকে খুব ক্রিটিক্যাল অবস্থায় তাকে কিন্তু চিটাগাং থেকে হেলিকপ্টারে ঢাকায় সিএমএসে হস্তান্তর করা হয়েছে। সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আরাকান আর্মির সশস্ত্র লোকজন যখন ঢুকছে তাদেরকে আটক না করে, হ্যাঁ আমি গুলির শব্দ না, যেহেতু যুদ্ধ না আমি গুলির শব্দ নাই ব্যবহার করলাম, কিন্তু তাদেরকে আটক না করে আমি তাদেরকে ভাই তোমরা চলে যাও চলে যাও চলে যাও, এখানে আসা ঠিক না। হ্যাঁ আমরা তাদেরকে আশ্রয় দিলাম না, এটা একটা পজিটিভ দিক যে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি না। এই ভিডিওটা এটাও বলে যে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি না, আমরা তাদেরকে চলে যেতে দিচ্ছি, কিন্তু আমি তো তাদেরকে আটক করতে পারতাম, কারণ আমার 118 জন জেলে এখনো তাদের হাতে বন্দি, যাদেরকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি জেলে। তো কাজেই শুনেন, এটা আমি দেখছি ইভেন কি আমাদের ভিতরে আপনি দেখবেন অনেক লোক আছে, আপনি কোথাও গিয়ে ভদ্রতা করতেছেন, ওরা এটার দুর্বলতা হিসাবে নেয়, এটা আপনার দুর্বলতা হিসাবে। আপনি চোখে চোখ রেখে কথা যতদিন না বলবেন, আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আমি আপনাকে ঘটনা বলি, আমি রংপুরে সেক্টর কমান্ডার ছিলাম, আমার বাঙালি মরছে, আমি বলছি যে ওই পার থেকে দরকার হলে 3টা মরবে, ঠাইনা নিয়ে আসবা, টাইনা হেসরায় নিয়ে আসবা, কারণ আমাকে যেটার গুলি দিয়ে জবাব দেবে আমি লাশ দিয়ে জবাব দেবো। লাশ মারবে আমার, ফেলবে বাংলাদেশি, আমি লাশ ফেলবো। এই ধরনের, যেমন মনে করেন আমি বলতেছিলাম, জানি না এটা অনেকে কিভাবে নেবে, এই যে আরাকান আর্মিকে এত কুদু কুদু আমরা করতেছি, ওয়াই? ক্লিয়ারলি ওদের সাথে একটা টার্মস অফ রেফারেন্স ফর্মুলেট করতে হবে যে দেখো তোমরা যদি একটা রাষ্ট্র হও, আমরাই হচ্ছি তোমাদের নেইবার। ভারত তোমাদেরকে ওই কালাদান প্রজেক্টের ওদের স্বার্থের জন্য হয়তো তোমাদের সাথে খাতির রাখবে, তোমাদেরকে উস্কাবে, কেএনএফকে উস্কাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য, কিন্তু তো আমাদের দরকার তোমাদের বেশি। তো আমাদের সহযোগিতা তোমরা পাবা তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো। কি সহযোগিতা? রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা নিতে হবে। আর তোমরা এই যে আমাদের জেলেদেরকে ধরতেছো, ট্রলার নিয়ে যাচ্ছ, বিজিবির উপরে ফায়ার করতেছো, এগুলো বন্ধ করতে হবে। এবং এটা যদি সে না করে, এই যে আরএসও আরসা এরকম লোক এই যে রোহিঙ্গাদের থেকে ট্রেনিং দিয়ে তৈরি করে তাদেরকে পাঠিয়ে দিতে হবে, যাও তোমাদের স্বাধিকারের জন্য তোমাদের জায়গা তোমরা বুঝে নাও। অথবা আমাদের ওদিকে 3টা ডিভিশন আছে, এই যে কুমিল্লা ডিভিশন, চিটাং ডিভিশন এবং রামু ডিভিশন, এই 3টা ডিভিশন এনাফ। এই যে 30,000 আরাকান কিছু না, কাজেই ওরা যদি আমাদের সাথে বেশি ফাইজলামি করে ওদেরকে খেয়ে ফেলতে হবে, সিম্পল। রেজুপাড়াতে আইসা মনে আছে বেশ কয়েক বছর পরে, আমি তখন চাকরিতে ছিলাম, রেজুপাড়া আইসা আমাদের পোস্ট দখল করে ফেলছে। হাউ ডেয়ার! কেমনে এরা সাহস করে? ওই যে আমরা নত জানু পররাষ্ট্রনীতি, আমরা বেশি ভদ্র, সেজন্য আমাদেরকে টিট ফর ট্যাট হইতে হবে। একবারে চোখে চোখ রেখে বলতে হবে, গুলি করবে আমিও গুলি করব, তুমি লাশ ফেলবো আমিও লাশ ফেলবো, টার্ম টু কন্ডিশন, সার্টেন কন্ডিশনস। টার্ম আমাদের পছন্দের কন্ডিশনে আসো, নাইলে হবে না। তো আমার কথা হচ্ছে যে আরাকানকে এইভাবে মেসেজ দিতে হবে এবং এইভাবে হ্যান্ডেল করতে। এইভাবে যদি জিআই রাখেন তাইলে এইটা, কারণ ওখানে জানেন ওই এলাকায় অনেক স্টেক হোল্ডার আছে, চায়না আছে, আমেরিকা আছে, ভারত আছে। তো কাজেই এখানে আমাদের সাথে ওদের যে সম্পর্ক, এটা বোঝাপড়াটা করে ফেলতে হবে। সরকার এই কথাটা বললাম এই জন্য, ওই আমরা রাজনীতি ভিতরে এগুলো নিয়ে নাচানাচি করতে, আমাদের প্রতিরক্ষা ওভারঅল, আমাদের দেশের ওভারঅল প্রতিরক্ষা সম্বন্ধে পুরো অবহেলা করে যাচ্ছে। এইটার ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত। সরকারের প্রতিরক্ষার ব্যাপারে দেখেন এটা নিয়ে কত বলা হয়েছে, প্রতিরক্ষা সংস্কার, যদিও এটা খুব সেন্সিটিভ ব্যাপার, খুব এক্সক্লুসিভলি হবে ইট ইজ নট এ সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী গার্মেন্টস ফ্যাক্টরি না,
যে আপনি বললেন কমিশন একটা করে ফেললো, বোর্ড একটা করে ফেললো, ই করলো। ওখানকার সংস্কারগুলো খুব ডেলিকেট, এগুলো মিলিটারি ডক্ট্রিন বলেন, দেশের যে ডক্ট্রিন আছে ওগুলোর সাথে মিলতে হবে, যুদ্ধনীতির সাথে। তো সেই জন্য সংস্কার করা দরকার। কারণ এই যে দেখেন আজকে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য বিচার করার জন্য আমাদের সেনা আইনে কোনো নাই, ক্লজ নাই। তো এই ধরনের প্রয়োজনীয় সংস্কার যেগুলো, এগুলো করা দরকার। তো এই সব কিছু মিলাইয়া আমার রিডিং হচ্ছে এই সরকার প্রতিরক্ষা বিষয়টিকে খুবই অবমূল্যায়ন করছে, কোনো নজর দেয় নাই। উনি এখন টাইম পার করে চলে যাচ্ছে। আশা করি পরবর্তী গভর্নমেন্ট আসলে এটার কিছু হবে। প্রিয় দর্শক, জনাব ব্রিগেডিয়ার রকনউদ্দিনের সাক্ষাৎকার এতক্ষণ শুনছিলেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সাক্ষাৎকার শোনার জন্য। ইনকিলাব ডিজিটালের পরবর্তী সাক্ষাৎকার দেখার আহ্বান জানিয়ে আমাদের এই পর্বের সাক্ষাৎকার সমাপ্ত ঘোষণা করছি।